জীবনের প্রতিটা পদক্ষেপ আমাদের কিছু না কিছু শেখায়। কি ঠিক তো? ঠিক, ভুল, পাপ, পুণ্য কিংবা ক্ষমতার লালসা, এসবের মধ্যেকার সূক্ষ্ম ব্যবধান বোঝা ভারী মুশকিল। ভয়ের প্রাদুর্ভাব কোনো অশরীরীর দ্বারা হোক বা আমার আপনার মতো দুপে মানুষ কর্তৃক, সবশেষে আলোর সন্ধানে ঘটে দেবীর আগমন। এখন আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে সাদামাটা একখান ভৌতিক গল্পে আবার শেষমেশ কার আগমন ঘটতে চলেছে। তবে এখানেই তো খোলসা করে সব বলা যাবে না মশাই। বরং আজকের আমাদের এই বিশেষ নিবেদনের প্রতিটি রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শুনে নিন গল্পের হিরো তথা কথক সায়নের মুখে। তো দেরি না করে শুরু করা যাক আজকের কাহিনী, লেখক সায়ন দাসের কলমে, নির্জন বাড়ির পথে। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিক, সঞ্চিতা, পার্থ, হ্যাপি, আকাশ, প্রীতম ও সায়র। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, নির্জন বাড়ির পথে। শুনতে থাকুন। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন বেশ কিছু ঘটনা ঘটে যায় যার কোনো উত্তর কারোর কাছে থাকে না। আমাদের চারপাশে এই সকল ঘটনা ঘটে চলে, কিন্তু তা জানা সত্ত্বেও আমরা থাকি নিশ্চুপ। বলা ভালো, দিনের পর দিন মানুষ যেন পাথরে পরিণত হয়ে চলেছে। সকালে ওঠা, খাওয়া, কাজে যাওয়া, আবার রাতে এসে শুয়ে পড়া, এর বাইরে যেন কিছু ভাবতেই চায় না সে। তবে এর বাইরে বেরিয়ে সঠিককে সঠিক এবং বেঠিককে বেঠিক বলার সাহস রেখে চলেছে এখনো অনেক মানুষ। ভয়ের গণ্ডি পেরিয়ে শয়তানদের রক্তচক্ষু ভেদ করতে জানে তারা। আজ এমনই একটি গল্প, যেটাকে গল্প না বলে বাস্তবের ঘটনা বলাই ভালো, তাই তুলে ধরবো আপনাদের সামনে। তারপর না হয় আপনারাই বিচার করবেন। আজ মহালয়া। প্রতি বছরের মতো আবারও সূচনা হতে চলেছে দেবী পক্ষের। কথিত আছে, এই সময়কালে পৃথিবীর বুকে থাকা সকল খারাপ শক্তির নাশ হয়। যেভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করে বিশ্ব থেকে সকল পাপের বিদায় ঘটিয়েছিলেন, বর্তমানে আমাদের সমাজেও যে সেরকম বহু মহিষাসুর মর্দিনীর দরকার হয়ে পড়েছে তাহা বলা বাহুল্য। এবার আসি বর্তমানের কথায়। ভোর 4টের সময় উঠে রেডিওয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পাঠ শুনতে শুনতে শৈশবের দিনগুলিতেই এক প্রকার পাড়ি দিয়েছিলাম বলা চলে। তারপর কখন চোখ লেগে যায় এবং ঘুমিয়ে পড়ি তা অতটা মনে নেই। সে যাই হোক, সকাল 7টা বাজতেই সূর্যের আলো বারান্দা দিয়ে জানলার মাধ্যমে সোজা চোখে এসে পড়ায় ঘুমটা আচমকা গেল ভেঙে। উঠে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 2টি মিসড কল। স্ক্রিনের মাঝে ট্যাপ করতে দেখা গেল একটি এসেছে 5টা 25 আর অপরটি তার ঠিক 5 মিনিট বাদে। কিন্তু এত সকালে কার এত তাড়াহুড়ো লেগেছে তা ঠিক বুঝে উঠতে পারলাম না, কারণ অপর প্রান্তে থাকা নাম্বারটি এক অজানা মানুষের। তা এত সকালে যখন কেউ ফোন করেছে তখন হয় সে নিছক মজা করছে, নয়তো খুব দরকারি কাজ। এই ভেবে কৌতূহল বসে একবার কল ব্যাক করেই দিলাম। প্রথমবার ফোনটা বেজে বেজে কেটে গেল। ভাবলাম আরেকবার ট্রাই করেই দেখি না, হতে কি আছে। সেকেন্ড টাইম যখনই ফোনটা লাগালাম, 2টি রিং বাজতে না বাজতেই অপর প্রান্তে থাকা এক মধ্যবয়স্ক লোক ভারী গলায় বললেন, বাবু, আজকে খবরের কাগজটা দেখেছেন? গলাটা আমার ভারী চেনা, তবে কার গলা তা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ তাহলে হয়তো সাসপেন্সটাই নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, ফোনটা রেখে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে হাজির হলাম। গিয়ে দেখি ততক্ষণে মা ও বাবা বসে রয়েছে সেখানে। আমাকে এত সকালে উঠতে দেখে তারা যে হতবাক হয়েছে তা তাদের চোখে মুখে স্পষ্ট বোঝা গেল। আসলে যে মানুষটি 4টে না বাজলে ঘুম থেকে ওঠে না, সে যদি 7টার সময় গিয়ে হাজির হয় ব্রেকফাস্ট টেবিলে, তাহলে যে কারোরই অবাক লাগবে। কি রে বাবু, এত তাড়াতাড়ি উঠে পড়লি? এমনিতেই খুব একটা তাড়াতাড়ি উঠিস না, তার উপর আবার আজ মহালয়া। আমি তো ভাবলাম 9টার আগে উঠবিই না হয়তো। আসলে রেডিও শুনতে শুনতে চোখটা লেগে গিয়েছিল, তারপর আচমকা আলোর তেজে ঘুমটা গেল ভেঙে, তাই আর কি। তা বলছি, আজকের খবরের কাগজটা দেখেছো কি? হ্যাঁ, সে তো দিয়ে গেছে অনেকক্ষণ, তবে এখনো নিয়ে আসা হয়নি রে। আচ্ছা, নিয়ে এসো তো, একটু দরকার রয়েছে।
পাশ থেকে বাবা বলে উঠল, তুই আবার খবরের কাগজ কবে থেকে পড়া শুরু করলি রে? হ্যাঁ, সারাদিন তো হয় কাজে বেরিয়ে যাস আর বাকি সময়টা ওই মোবাইলে পড়ে থাকিস, তুই আবার খবরের কাগজ পড়বি? বাবার এহেন কথায় আমি লজ্জিতভাবেই এক প্রকার ঘাড় নাড়লাম। এরপর মা কাগজটা এনে যেই না আমাকে দিল, তৎক্ষণাৎ সেটিকে এক প্রকার ছোবল মেরে কেড়ে নিলাম। মা ও বাবা দুজনেই আমার এই আচরণ দেখে যে হতবাক হলো তা আর বলতে হয় না। তবে সেদিকে হুঁশ না দিয়ে আমার মাথায় তখন ঘুরে চলেছে ফোনে মানুষটির কথাগুলি। খবরের কাগজে অবশ্য বেশিক্ষণ খুঁজতে হলো না। প্রথম পাতার নিচের দিকেই বড় বড় করে দেখলাম লেখা রয়েছে, পলাশপুরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে 4 যুবকের দগ্ধ মৃতদেহ উদ্ধার। আগুনে পুড়ে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তাদের। গ্রামবাসীদের মতে এসবের পিছনে নাকি হাত রয়েছে অশরীরী। এটুকু পড়ে গাটা কেমন যেন আমার শিউরে উঠল। টেবিলে থাকা 1 গ্লাস জল মুহূর্তের মধ্যে ঢেলে নিলাম গলায়। কি হলো? এরকম অস্বাভাবিক আচরণ করছিস, কিছু হয়েছে? ও তেমন কিছু নয়, সকালে ওঠার অভ্যাস নেই তো সেই কারণে মাথাটা ধরে রয়েছে। চা খেলে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এরপর মায়ের হাতের সুস্বাদু চা খেয়ে ঘরের মধ্যে এসে বসলাম। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পলাশপুর গ্রামের খবর দেখে কলকাতায় থাকা এক যুবক হঠাৎ কেঁপে উঠল কেন, কিংবা এই ওই অজানা মানুষটি। তাহলে আপনাদেরকে একদম শুরু থেকে পুরো ঘটনাটি বলতে হয়। আমার নাম সায়ন দাস, বাসস্থান গিরিশ পার্ক লাগোয়া এলাকায়। আরও ভালোভাবে বলতে গেলে মেট্রো স্টেশন থেকে একটু এগিয়ে ডান দিকের গলি দিয়ে 5 মিনিট হাঁটলেই একটি গোলাপি রঙের যে দোতলা বাড়ি চোখে পড়বে, সেখানেই থাকি আমি। সঙ্গে আমার বাবা ও মা। পরিবারের একমাত্র সন্তান, ফলে আদরে যে বাঁদর হয়েছি তা বলাই যায়। ছোটবেলার কাহিনী বলতে গেলে স্কুল পাশ করি, তারপর কলেজে সায়েন্স নিয়ে পড়াশোনা। অবশ্য এরপর আমার সাহিত্যের প্রতি এক নেশা জাগে এবং সেই সূত্রেই লেখালেখির কাজে মনোনিবেশ করি আমি। পরবর্তীতে একটি ডিজিটাল সংবাদ সংস্থায় কাজ পাই, আর আজ প্রায় 3 বছর ধরে সেখানেই কর্মরত রয়েছি। বেতন যা পাই তাতে আমার বেশ ভালো মতোই কেটে যায়। তারপর বাবার কাজ তো রয়েছে, ফলে এর বাইরে কোনোদিন কোনো কিছু চিন্তা করতে হয়নি। বলা ভালো, আমাদের জীবনের বাইরে পৃথিবীতে কি ঘটে চলেছে তার খোঁজ খবর নেওয়ার প্রয়োজনই বোধ করিনি। তবে আজ থেকে ঠিক 1 মাস আগে আমার জীবনে এমন এক ঘটনা ঘটে যায় যা সমস্ত চিন্তাভাবনা থেকে শুরু থেকে বড় হওয়া পর্যন্ত সকল ধ্যান ধারণাকে এক মুহূর্তে ছিন্ন ভিন্ন করে তোলে। ঘটনার কেন্দ্রস্থল অবশ্যই সেই পলাশপুর গ্রাম। সংবাদ সংস্থায় প্রধানত কন্টেন্ট রাইটারের কাজ করলেও মাঝে মধ্যে খবর সংগ্রহ করতে বাইরে যেতে হয়, যদিও বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম আর অফিস দুই চলছে সমান তালে। তাও বাইরে গিয়ে খবর সংগ্রহ করতে বেশ লাগে। এক্ষেত্রে বহু দূরে কোনো এক গ্রামের পরিবেশ যেমন চোখে দেখা যায়, ঠিক তেমনিভাবে আবার অভিজ্ঞতাও বেড়ে চলেছে ক্রমশ। সময়টা অগস্ট মাসের শেষের দিকে, অর্থাৎ মহালয়ের ঠিক 1 মাস আগের দিন। প্রতিদিনের মতো সেদিন অর্থাৎ বৃহস্পতিবারও অফিস গিয়ে লাঞ্চ সেরে যেই না কাজ করতে বসেছি, তখনই ডাক পড়ল বসের কেবিনে। তা কাজ যতই ভালো করো না কেন, বস ডাকলে বুকটা ধকধক করে উঠতে বাধ্য। তা কোনো মতে সাহস জোগাড় করে এগোলাম। দরজা খুলে ভেতরে ঢোকার পারমিশন চাইতেই বস বলল, আরে সায়ন, কাম কাম, আমাদের কোম্পানির কাজ বেশ ভালোই চলছে আর তোমার কাজও বেশ প্রশংসা পাচ্ছে, এইভাবেই কাজ করে যাও। উত্তরে আমি শুধু একবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ক্ষান্ত হলাম। আর শোনো, ভালো কথা, যেটার জন্য তোমাকে ডাকা, পলাশপুর গ্রামের কথা নিশ্চয়ই শুনেছো তুমি। হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে 1 ঘন্টার পথ। ওখানে গ্রামবাসীদের কথা অনুযায়ী সম্প্রতি ওই এলাকায় মাটি খুঁড়ে একটা রহস্যজনক পাত্র পাওয়া গিয়েছে, আর তাতে মিলেছে কয়েকশো সোনার মুদ্রা। খবরটি বর্তমানে শিরোনামে রয়েছে, তা নিশ্চয়ই জানো। আর সেই খবর কভার করতে তোমাকে যেতে হবে। আগামীকাল তথা শুক্রবার ওই সন্ধ্যের টাইমে ট্রেনের টিকিট কেটে রেখেছি, তুমি বেরিয়ে পড়ো, কেমন? ঠিক আছে স্যার। আচ্ছা বলছিলাম, এটা কতদিনের প্ল্যান? বেশি দিনের নয়, ওই তো শুক্রবার ধরো সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছাবে,
তারপর শনিবার খবরটি কভার করে রবিবার রাতে ফিরতে পারো, কিংবা যদি কোনো কাজ বাকি থাকে তবে না হয় সোমবার সকালে ফিরে তারপর ওই মঙ্গলবার থেকে আবার অফিস জয়েন করো। কেমন? বসের এহেন নির্দেশ শুনে না করার কোনো উপায় থাকে না। আমিও সেই মতো তার হাত থেকে টিকিটটা নিয়ে কেবিন থেকে বের হলাম। বলে রাখা ভালো, পলাশপুর গ্রামের নাম আমি এর আগেও শুনেছি। আসলে অফিসে আমার একমাত্র এবং খুব কাছের বন্ধু রাহুলের দেশের বাড়ি ওখানে। মাঝে মধ্যেই ছোটবেলায় সেখানে রাহুলের কাটানো দিনগুলি নিয়ে আমাদের মধ্যে এক প্রকার আড্ডা বসে। আমি শোনাই আমার ছোটবেলার কথা, আর ও বলে চলে ওর অভিজ্ঞতা। এই খবর দিতে আমি এরপর সোজা চলে গেলাম রাহুলের কাছে। ভাই রাহুল, এই একটা খবর আছে রে। হ্যাঁ বল ভাই, শুনলাম তোকে তো নাকি বস ডেকেছিল। কি বললো রে? সব ঠিক আছে তো? সবই ঠিক আছে। আসলে একটা খবর কভার করার জন্য আমাকে শুক্রবার তোদের দেশের বাড়ির দিকেই যেতে হবে, বুঝলে বৎস। এই কথাটা বলা মাত্রই ওর ঠোঁটে দেখলাম একটা হাসি খেলে গেল। আরে ভাই, এ তো বেশ ভালো খবর। তবে আমার ব্যাড লাক বলতে পারিস। আমার দেশের বাড়ি যাবি তুই, আর আমি কিনা যেতে পারবো না। কেন, বসকে বল না যে তুই দুদিন অফিস থেকে ছুটি নিবি, তাহলে আমার সাথে যেতে পারবি, আর এই সময়টা বেশ মজা করে কাটানোও যাবে। আরে কি আর বলি, দুঃখের কথা, এই দুদিনই আমার কাজের প্রেশার বেশি। এই অবস্থায় যদি ছুটির কথা বলি তাহলে তো হয়েই গেল। ওই বস আমাকে তেড়ে লাথি মারবে। এবার আমার ভাগ্যে নেই বলেই মনে হয়, বুঝলি। তুই বরং ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে, যখন কাজ আছে তাহলে তো আর কিছু করার নেই। ঠিক আছে, এবারের মতো তোকে ছাড়লাম, কিন্তু নেক্সট টাইম তো আর কোনো কথা শুনবো না। কিন্তু একটা কথা মনে রাখিস, আর সেটা হলো পলাশপুর স্টেশনে নেমে ওখান থেকে কিছুটা গেলেই আমার একটা পুরাতন বাড়ি রয়েছে। তা তো তুই জানিসই, বছরে 1-2বার আমি গিয়ে ওখানেই উঠি। তবে তোর চিন্তা করার কোনো কারণ নেই, বাড়িতে আমাদের এক বৃদ্ধ চাকর রয়েছে। এবারের মতো ওখানে গিয়েই উঠবি, কেমন? খাওয়া দাওয়া থাকা সব হয়ে যাবে। আবার এত কষ্ট করছিস কেন? আমি একটা হোটেল দেখে ঠিক থেকে যাব, তোদের বাড়িতে গিয়ে ওঠার বিশেষ প্রয়োজন নেই। রাহুল এবার খানিকটা খেঁকিয়ে উঠল, বলল, তুই গেলে আমাদের বাড়িতেই উঠবি। আমি এর থেকে বেশি কিছু জানি না, ব্যাস। আমাদের এতদিনের বন্ধুত্ব, ও আমাদের গ্রামে গিয়ে নাকি হোটেলে উঠবে? ওইসব কিছু হবে না বন্ধু। এরপর আর তর্ক করে লাভ নেই বুঝেই এক প্রকার ঘাড় নেড়ে সম্মতি জানালাম। দেখতে দেখতে শুক্রবার এসে হাজির হলো। আজ বেরোতে হবে বলে অফিস যেতে হয়নি, ফলে সকাল থেকে এক প্রকার শুয়ে বসেই কাটাই। এরপর বিকেল 5টা বাজতেই বেরোনোর জন্য তোড়জোড় শুরু করে দিই। বয়স 26 হলে কি হবে, এখনো সব কাজ যে মাই করে দেয় তা বলা বাহুল্য। প্রতিবারের মতো এবারও ব্যাগ ট্যাগ গুছিয়ে যখন বেরোতে যাব, মায়ের মুখটা দেখলাম একটু গম্ভীর হয়ে রয়েছে। কারণ জিজ্ঞাসা করায় মা জানালো, ও তেমন কিছু না, অনেকদিন হলো কোথাও যাসনি, আর সময়টাও তো ভালো না। চারিদিকে এখন পরিস্থিতি যেরকম খারাপ হয়ে রয়েছে, তাই একটু চিন্তা হচ্ছে। সাবধানে যাস আর সাবধানে থাকিস, কেমন? এরপর মাকে এক প্রকার সান্ত্বনা দিয়ে ব্যাগপত্র আর আমার সাথের ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। বাসে করে হাওড়া এসে স্টেশনে পৌঁছে দেখি ঘড়ির কাঁটা 6টা বেজে 30 মিনিটে পৌঁছেছে, আর ঠিক আধ ঘন্টা পর ট্রেন। ফলে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নেই। যদিও খুব দ্রুত সেই সময় পেরিয়ে গেল এবং স্বাভাবিকভাবেই ট্রেন আসতে তাতে উঠে পড়লাম। দীর্ঘ 1 ঘন্টার যাত্রা। তবে ট্রেনটি এতই ধীর গতিতে ছুটল যে 1 ঘন্টার সময়টাই প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লেগে গেল। ভাগ্য যে আমার খুব একটা ভালো ছিল না তা বুঝতে পারলাম স্টেশন থেকে নেমে। একে তো ট্রেনে বসে বসে কোমর ব্যথা, তার উপর পলাশপুর স্টেশনের নামতেই দেখি প্রবল গতিতে নেমেছে বৃষ্টি, সঙ্গে মেঘের গর্জন, ঝোড়ো হাওয়া, সব একসাথেই নেমেছে আমার কপালে। বাধ্য হয়েই সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো।
স্টেশন কারশেডের উপর জল চুঁয়ে চুঁয়ে পড়তে দেখা গেল। রাত একটু বেশি হওয়ায় স্টেশনে একাই অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখলাম চেয়ারের অপর প্রান্তে দুটি জল জলে চোখ। প্রথম দেখাতে যে চমকে গিয়েছিলাম তা অস্বীকার করে লাভ নেই, তবে বড় মুহূর্তেই দেখি চেয়ারের নিচ দিয়ে বেরিয়ে এলো একটি ছোট্ট বেড়ে। অন্ধকারের মধ্যে প্রাণীটির চোখগুলি দেখে এতই ভয় পেয়ে যাই যে পরে নিজের উপরই রাগ হয়েছিল। ঘড়িতে তখন 10টা বেজেছে। বৃষ্টিটা আচমকাই হালকা ধরে, মেঘের গর্জনও একটু কমেছিল, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। অবশ্য ছাতা থাকলে হয়তো চিন্তার কোনো কারণই ছিল না, কিন্তু মায়ের জোরাজোরি সত্ত্বেও শেষ মুহূর্তে ছাতাটা নিতে ভুলে গিয়েছিলাম, আর তার পরিণতি যে এতটা খারাপ হবে তা ভাবতেই পারিনি। যাই হোক, বৃষ্টির মধ্যে কোনো মতে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে দেখি একটি মাত্র রিক্সা দাঁড়িয়ে রয়েছে। ভাবলাম ভাগ্যটা খুব একটা খারাপও নয় আমার। এবার তার কাছে গিয়ে বললাম, ও দাদা, কমলবাবুর বাড়ি যাবেন? এখানে বলে রাখা ভালো যে রাহুল আমাকে আগেই জানিয়ে দিয়েছিল ওর বাবা পলাশপুর গ্রামের বেশ নামকরা ব্যক্তি ছিলেন, এবং সেই সূত্রেই এলাকার বুকে কমলবাবুর বাড়ি বললে সবাই এই এক ডাকে চিনবে। রিক্সাওয়ালাটিও দেখলাম আমার মুখে কথাটি শোনার পর কর্কশ গলায় বলল, উঠে পড়ুন বাবু, খুব রাত হয়েছে। আপনাকে পৌঁছে দিয়ে এদিনকার মতো আমার কাজ শেষ হবে। এদিনকার মতো কাজ শেষ হবে। কথাটি শুনে আমার কেমন একটা লাগলো, তবে এই মুহূর্তে একটা গাড়ি পাওয়া গিয়েছে এই অনেক। সে কথা ভেবেই উঠে পড়লাম তার বাহনে। রাহুল এমনিতেই বলেছিল যে যদি তুই কোনো গাড়িতে উঠিস তবে 10 থেকে 15 মিনিটের বেশি লাগবে না। বাস্তবেও দেখলাম ঠিক একই চিত্র। ঠিক 15 মিনিটের মাথায় একটি দোতলা বাড়ির সামনে গিয়ে নামালো চালকটি। তার হাতে 10 টাকা ধরিয়ে দিয়ে ব্যাগপত্র নামিয়ে নিয়ে হাজির হলাম বাড়িটির সামনে। দোতলা বাড়ির বাইরে রং বোঝা মুশকিল, কারণ এত রাতে চারিদিকে যেরকম অন্ধকার ঘুটঘুটে করে রয়েছে, তার মধ্যে বাড়ির রং বোঝা সত্যিই কঠিন। তবে সেটি যে জীর্ণ অবস্থায় কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে তা ভালোই বুঝতে পারলাম। আর হবে নাই বা কেন, দীর্ঘ 100 বছরের পুরনো রাহুলের এই বাড়ি, তার উপর আবার এক বৃদ্ধ চাকরের উপর নির্ভর করেই বর্তমানে পড়ে রয়েছে এটি। তবে আমার চমক লাগলো বাঁ দিকের বাড়িটার দিকে তাকিয়ে। সে ভয়ঙ্কর অন্ধকারের মাঝেও একতলা সেই বাড়িটি দেখেই গাটা কেমন যেন ছমছম করে উঠল। কি কারণে জানি না, বেশিক্ষণ তাকিয়েও থাকতে পারলাম না তার দিকে। বাড়ির দুপাশে কেমন একটা জীর্ণতা জমে রয়েছে, আর ওপরেই কোনো মতে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সেটি। হালকা বৃষ্টি তখনও পড়ে চলেছে। মেঘের মধ্যে দিয়ে একটা বিদ্যুতের ঝলক হঠাৎ দেখা দিল, আর তার মাঝে বাড়ির ওপর আলো পড়তেই বাইরের দৃশ্য ভয়ঙ্কর থেকে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আর বেশিক্ষণ সেদিকে না তাকিয়ে রাহুলের বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়তেই আওয়াজ পেলাম, আসছি বাবু, আসছি। দরজার বাইরে অপেক্ষা করতে করতে প্রায় 1 মিনিট অতিক্রান্ত হয়ে গেল, তবে এখনো পর্যন্ত রমেশ কাকার দেখা মিলল না। রমেশ কাকা অর্থাৎ রাহুলের বাড়ির বৃদ্ধ চাকর। মাথাটা একদম গরম হয়ে গিয়েছিল। এই বৃষ্টির মধ্যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এদিকে তার আসার কোনো নামই নেই। এই সবই ভাবছিলাম, তার মাঝেই দরজাটা খুলে গেল। অন্ধকার ঘর থেকে হাতে একটি হ্যারিকেন নিয়ে বেরিয়ে এলো বৃদ্ধ কাকা। ঘরের ভেতরটা এতটাই অন্ধকার যে তার শরীর কিংবা মুখ কোনোটাই দেখার মতো অবস্থায় ছিল না। ফলে প্রথমে দূর থেকে যেন শুধুমাত্র একটি হ্যারিকেনের আলো ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে দেখে খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তবে তার পরের মুহূর্তেই শুনতে পেলাম, এসো বাবু, অনেক রাত হয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তোমার, এখনো শুইনি যে। হ্যাঁ দেখো না, স্টেশন থেকে বের হতেই বৃষ্টি এত জোরে শুরু হলো যে এখানে কিছুক্ষণ অপেক্ষা করা ছাড়ার কোনো উপায় ছিল না। এরপর একটা রিক্সা পেতেই কোনো মতে এসে পৌঁছলাম আর। তবে তোমাদের এখানকার রাস্তা এক প্রকার জনশূন্য। গোটা রাস্তায় একটি মানুষেরও দেখা পেলাম না। ওই রকম একটু আধটু হয়ে থাকে। তাছাড়া এই বৃষ্টি বাদলার রাতে পথে ঘাটে আর কেই বা বেরোবে বলো দেখিনি। যাই হোক, তুমি তো ভিজে গেছো দেখছি, ভেতরে এসে জামা কাপড় ছাড়ো, আমি খাবার পরিবেশন করছি, কেমন? হ্যাঁ ঠিক আছে কাকা, অত চিন্তা করতে হবে না, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি খাবার লাগাও তো দেখি, শাল খিদে পেয়েছে। রমেশ কাকা জানিয়েছিল যে গত 2 দিন ধরে
গোটা এলাকাতেই নাকি কারেন্ট অফ হয়ে চলেছে। কি আর করা যায়, অগত্যা এরপর বৃদ্ধ কাকার দেখানো জায়গায় ভালো করে হাত মুখ ধুয়ে একটি বড় হল ঘরে এসে বসলাম। বাইরে থেকে এখানে চাঁদের আলো কিছুটা এসে পৌঁছেছে, আর সঙ্গে হ্যারিকেন ও মোমবাতির আলো অন্ধকার দূর হয়েছে অনেকাংশে। চেয়ারে বসে নাকের মধ্যে একটি অসম্ভব সুন্দর গন্ধ অনুভব করলাম। বুঝতে দেরি রইল না যে কচি পাঁঠার ঝোল রান্না হচ্ছে। এর ঠিক 5 মিনিটের মধ্যেই রমেশ কাকাকে থালা বাটি আর চামচ নিয়ে হাজির হতে দেখে মনের ভেতর খানিক শান্তি অনুভব করলাম। যথারীতি প্লেটে পরিবেশিত হলো রুটি আর মাংস। ঠিকই আন্দাজ করেছিলাম, একই প্রচণ্ড খিদে, তার উপরে সব রান্না। খেতে খেতে বেশ মজার ছলেই রমেশ কাকাকে বললাম, হাহ কাকা, কি রান্না করেছো গো? বহুদিন পর এত তৃপ্তি সহকারে খেলাম গো। বৃদ্ধ মানুষটির ঠোঁটের নিচে একটু হাসির ঝলকও দেখা দিল। এরপর খাওয়া শেষ করে শয়নের উদ্দেশ্যে ওপরের একটি ঘরে প্রবেশ করলাম। এমনিতেই ট্রেনে যাত্রা করে একটু ক্লান্ত অনুভব করছিলাম, আর তার উপর বৃষ্টিটাও আবার বাড়তে আরম্ভ করেছে। পরিবেশটা বেশ মনোরম রয়েছে, ফলে ঘুমটা বেশ ভালো হবে বলেই মনে হলো। যথারীতি জানালাগুলি ভালোভাবে বন্ধ করে হ্যারিকেনের আলো হালকা কমিয়ে বিছানায় মাথা রাখলাম। শুধু মাথায় বৃদ্ধটির, বাবু রাতের পাশের বাড়ি থেকে আওয়াজ আসলে যেন কান দেবেন, এই কথাটাই ঘুরছিল। তবে এই বয়সে বৃদ্ধ মানুষরা এরকম একটু একটু বলে থাকে, এই ভেবে চোখটা বুঝলাম। রাত তখন প্রায় 3টে হবে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল এক বিকট আওয়াজে। কিসের আওয়াজ ঠিক বুঝে উঠতে পারলাম না। হ্যারিকেনের আলোটাও নিভে গিয়েছে। খাট থেকে উঠে জানালার কাছে এগিয়ে এলাম। কাছে গিয়ে যেই না জানালা খুলতে যাব, ভীষণ হাওয়ায় তা নিজে থেকেই খুলে গেল। বৃষ্টিটা একটু ধরেছে। হালকা বৃষ্টির ধারার মাঝে এই গানটা ভালো করে পেতে শুনলাম। পাশের ওই জীর্ণ বাড়িটি থেকে কাঁচ ভাঙা হাসি আর নুপুরের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, এত রাতে কিসের শব্দ? বুকটা চমকে উঠল। হালকা শীতল পরিবেশের মধ্যেও ঘামতে শুরু করল। মুহূর্তের মধ্যেই বাড়িটার ভয়ঙ্কর রূপটা মনে পড়ল। সঙ্গে রমেশ কাকার ওই কথাগুলো কানে ভাসতে থাকল। মনে হলো হঠাৎ যেন একটা ছায়া বাড়িটার সামনে দিয়ে চলে গেল। সে কি বিভৎস অবস্থা! কিন্তু এ কি, মুহূর্তের মধ্যেই সব গায়ে। জল খাওয়ার জন্য পিছন ফিরেছিলাম একবার, হঠাৎ সব শব্দ যেন এক প্রকার বন্ধ হয়ে গেল। জানালার দিকে মুখ করে দেখি, কই কোনো শব্দ নেই, নেই কোনো মায়াবী হাসির আওয়াজ। তবে সব কি আমার মনের ভুল? হয়তো তাই হবে। নিজের মনকে শান্ত করে বোঝালাম, বৃদ্ধ কাকার কথাগুলির চোটেই হয়তো ইলিউশনের বসে এসে এসব অনুভব করেছি। এই ভেবে আবারও গিয়ে মাথা রাখলাম বিছানায়। তবে ঘুমটা সহজে এলো না। বেশ খানিকক্ষণ জেগে থাকলাম। আসলে অনেক দিন পর বাবা মাকে ছেড়ে বাইরে এসেছে, ফলে মনটাও ভালো নেই। এসব ভাবতে ভাবতেই চোখে ঘুমটা এসে গেল। এরপর যখন উঠলাম, দেখি সকালের রোদ এসে পড়েছে ঘরে। রাতে যে এত বৃষ্টি হয়েছিল দেখে বোঝার কোনো উপায় নেই। উঠে ফ্রেশ হয়ে বাড়িতে ফোন লাগালাম। কাল রাতে একবার ফোনও করলি না বাবু, তোকেও ফোনে পেলাম না। চিন্তাতে আমার ঘুমই হয়নি। এরকম করলে তো দুশ্চিন্তা হয় বল। হ্যাঁ, আসলে কারেন্ট ছিল না মা, ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম। এই সকালে অন করে দেখি তোমার মিসড কল। সে সব বুঝলাম। আসলে কাল থেকে মনটা কেমন অস্থির হয়েছিল। এর আগেও অনেকবার বাইরে গিয়েছিস, কিন্তু কেন জানি না এবার আমার ঠিক ভালো লাগছে না রে। আমি দূরে কোথাও গেলেই তোমার মনটা কেমন করে, এ আবার নতুন কি? প্রতিবারই বলি বয়স হচ্ছে, চিন্তা করবে না, কিন্তু আমার কথা শুনলে তবে তো। মায়েদের মন বোঝা কঠিন। আচ্ছা, ওসব বাদ দে। বাবু, খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো? আর ঘুম হয়েছিল? নতুন জায়গা, কোনো অসুবিধা হয়নি তো বাবু? আরে তুমি এত চিন্তা করো কেন বলো তো? আমি ঠিকই আছি।
তুমি তোমার আর বাবার খেয়াল রেখো, কেমন? কবে ফিরবি রে? এই তো এলাম, আপাতত অনেক কাজ পড়ে রয়েছে, দেখি কাজটা শেষ হলেই রওনা দেব। ব্যাপার রাখি। এই বলে ফোনটা কেটে দিলাম। রাতের কাণ্ড কারখানা আর মাকে জানালাম না। একেই এত চিন্তা করে, তার উপর এসব বললে আর দেখতে নেই। ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসলাম। কাল রাতের ঘটনাটা একবার রমেশ কাকাকে জিজ্ঞাসা করতে হবে, এটা এক প্রকার মনে মনে স্থির করেই গিয়েছিলাম। তা ব্রেকফাস্ট টেবিলে বসতে দেখলাম সামনে থেকে রমেশ কাকা গরম গরম লুচি ভাজা, আলুর তরকারি আর সঙ্গে বেগুন ভাজা নিয়ে আসছে। উল্কো লুচির গন্ধে গত রাতের ঘটনা জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু খেতে খেতে হঠাৎ মনে পড়তেই বলে উঠলাম, আচ্ছা রমেশ কাকা, কালকে তুমি আমাকে বলেছিলে যে পাশের বাড়ি থেকে আওয়াজ আসতে পারে, তখন অতটা গুরুত্ব দিইনি, কিন্তু গভীর রাতে হঠাৎ ঘুম ভাঙতে লক্ষ্য করি সত্যি একটা আওয়াজ আসছে। আচ্ছা এমন বেশ কিছু জিনিস লক্ষ্য করি যেগুলো স্বাভাবিক নয়, যদিও এটা বাস্তবে ঘটা কোনো ঘটনা নাকি আমার মনের ভুল সেটা বুঝে উঠতে পারিনি। তাও তোমাকে জিজ্ঞাসা করছি, মানে এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে, কিংবা তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? প্রত্যুত্তরে বৃদ্ধ বেশ কিছুক্ষণ নিরুত্তর রইল, তবে তার চোখে মুখে এবং হাবভাবে একটা ভয়ের ছাপ স্পষ্ট অনুভব করলাম। তার কপালে এতক্ষণে চিন্তার বলি রেখা দেখা দিয়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম, রমেশ কাকা, ও রমেশ কাকা, কিছু বলবে তো নাকি? দ্বিতীয়বার আমার প্রশ্নের মুখে এবার মুখ খুলল সে। এতক্ষণে মুখে চোখে ফুটে ওঠা ভয়কে এক প্রকার দূরে সরিয়ে রেখে সে বললে, আরে ও সব কিছু নয় বাবু, ঝড়ের রাতে ওরকম আওয়াজ একটু আধটু আসে, তুমি চিন্তা করো না। রমেশ কাকা বলল বটে, তবে সে যে অতীতের অনেক কাহিনী লুকোচ্ছে সেটা বুঝতে আর দেরি হলো না। একই সঙ্গে এরপর প্রশ্ন করলেও যে সঠিক উত্তর পাবো না সে বিষয়ে আমি এক প্রকার নিশ্চিত ছিলাম। তাই কথা না বাড়িয়ে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কাজে। কোম্পানি থেকে যে কাজে পাঠিয়েছে সেটা না করে যদি আমি এখানে ভূত খুঁজতে বসি, তাহলে সেটা আমার আর আমার বস কারোর জন্যই সুখকর হবে না। যাই হোক, কাল বৃষ্টির পর আজ ঝলমলে রোদের মধ্যে প্রকৃতিকে বেশ সেজে উঠতে দেখা গিয়েছে। শহরের কোলাহল আর কর্মব্যস্ততার মধ্যে গ্রামের এই সুন্দর পরিবেশ যেন এক টুকরো স্বর্গের ছোঁয়া মনে হচ্ছিল। চারিদিকে ফাঁকা ক্ষেত, গাছের সারি, নীলচে আকাশ আর অল্প শীতল বাতাসের সমন্বয়ে হেঁটে চলেছি ধীর গতিতে। রাহুলের বাড়ি থেকে আমার কাজের জায়গাটি খুব একটা দূরে নয়, তাই হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিই। গুগল ম্যাপে দেখালো মাত্র 15 মিনিটের হাঁটা পথ। সত্যি বলতে গেলে গুগল ম্যাপ আসার পর রাস্তা চিনতে আর কোনো রকম অসুবিধা হয় না, সে শহর হোক কিংবা গ্রাম। তা আসল ঘটনাটা ঘটল কিছুক্ষণ পর। যথারীতি কাজ সেরে নিতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। বসের সকল নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে বাড়ি ফেরার উদ্দেশ্যে যখন রওনা দিতে যাব, ঘড়ির কাঁটায় নজর রাখতে দেখি তা 4:30 ছুঁয়েছে। ফেরার পথে একটি বাজারও লক্ষ্য করলাম। সত্যি বলতে গেলে রাহুলের বাড়ির আশেপাশের এলাকায় খুব একটা জনবসতি নেই, বেশ ফাঁকা এলাকা বলা চলে। তাই আজ বাজারের নিকট আসতেও তাও কিছু লোকের দেখা পেলাম। সামনে একটা চায়ের দোকান, সেখানে বেশ কিছু বৃদ্ধ এবং মধ্যবয়স্ক যুবকদের বসে আড্ডা মারতে দেখে ভাবলাম, এতখানি কাজের পর একটু চা খেতে পারলে মনটা শান্ত হবে, আর সেই সঙ্গে কয়েকটা মানুষের সাথে গল্পও করা যাবে। সেই উদ্দেশ্য নিয়ে গেলেও ওই স্থানে আমার জন্য যে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। চায়ের দোকানে উপস্থিত হয়ে একটা কড়া দুধ চা করতে বলে 2 বৃদ্ধ লোকের পাশে গিয়ে বসলাম। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে চলেছিল। হঠাৎ তাদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করলো, এই এলাকায় কি নতুন নাকি? হ্যাঁ, এর আগে তো কোনোদিনও তোমাকে দেখিনি। জবাবে বললাম, হ্যাঁ কাকা, আসলে আমি এটা কাজের সূত্রে এখানে আসা, আর এখান থেকে কিছুটা দূরে কমলবাবুর যে বাড়ি রয়েছে সেখানেই এসে উঠেছি। আজ থাকবো, কিছু কাজ ছেড়ে আবার কালকে ফিরে যাব। আমার এই কথাখানি শুনে সেখানে উপস্থিত 2 বৃদ্ধ এবং এক মধ্যবয়সী যুবকের মুখে একটা দুশ্চিন্তার কালো মেঘ লক্ষ্য করলাম। পর মুহূর্তে আমি কিছু বলতে যাব, তার আগে এক বৃদ্ধ বলে উঠল, সে তুমি 2 দিনের জন্য এসেছ ভালো কথা, কিন্তু কমলবাবুর বাড়ির পাশে যে আরেকটি বাড়ি রয়েছে সেদিক যেন ভুল করেও তাকিও না, মারাত্মক ক্ষতি হয়ে যাবে, মারাত্মক ক্ষতি।
আমি কিছুটা হেসেই বললাম, কেন কাকা, কি এমন রয়েছে যে তাকানো যাবে না? ওটা কি বাড়ি নাকি কোনো ভুতুরে জায়গা? যেই না আমার কথা শেষ হলো, বৃদ্ধকে বেশ রুষ্ট হতে দেখলাম। বুঝলাম মজা করে খুব একটা উচিত কাজ করিনি, তবে এরপর বৃদ্ধ আমায় যা বলল তা আমি শুনবো বলে কখনোই আশা করিনি। বৃদ্ধর মুখে শোনা কথাগুলো ঠিক এরকম। তোমরা এখনকার দিনের ছেলে মেয়ে, তোমাদের হয়তো ভূতে খুব একটা বিশ্বাস নেই, বা অশরীরী বলে যে কিছু থাকতে পারে সেই সম্পর্কে তোমরা কল্পনা করতে চাও না। তোমাদের আশেপাশে যদি অদ্ভুত কিছু ঘটে যায় তাও তোমরা সেটাকে এড়িয়ে চলো। তবে আমরাও সেই এলাকায় থাকি, আর এ অনেক আগেকার মানুষ বলে আমরা কিন্তু ভূতে বিশ্বাস করি। এখন আমি তোমাকে যে ঘটনাটা বলবো সেটা বিশ্বাস করা কিংবা না করা পুরোটাই তোমার উপর নির্ভর করছে। কিন্তু আমি এটা বলতে পারি যে তোমাকে বলা আমার প্রতিটি কথা হবে সত্য। ঘটনা আজ থেকে প্রায় 2 বছর পূর্বে। তার আগে পর্যন্ত গোটা গ্রাম ছিল একেবারে শান্ত, সবাই সুখে শান্তিতে এবং বেশ হইচই করেই থাকতো। তারপরেই একদিন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। সময়টা শীতের। তুমি যে এলাকায় গিয়ে উঠেছ সেখানে অন্যান্য সকল জায়গার মতো হই হট্টগোল লেগে থাকতো। যদিও কমলের বাড়িতে সেরকম কেউ আসতো না, সেই জন্য ও বাড়িটা প্রায় ফাঁকাই থাকতো। তবে তার পাশের বাড়িটাই সেই সময় বসবাস করত ভবেশ মল্লিক, আর তার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে মায়া। ছোটবেলায় ভবেশের স্ত্রী মারা গিয়েছিল, তবে তারপরেও বাবা আর মেয়ে মিলে বেশ হেসে খেলেই থাকতো। মায়ের কমতি কোনোদিনই মেয়েকে টের পেতে দেননি তার বাবা। আমাদের সাথে ওর বেশ ভালোই সম্পর্ক ছিল। বাজারে আসতেও যেতে প্রায়শই দেখা হলে জমিয়ে গল্প হতো। কিন্তু একদিন শীতের রাতে ঘটে যায় এক দুর্ঘটনা। আমার আজও পরিষ্কারভাবে মনে আছে। সেদিন ওই চায়ের দোকানে বসে 2 বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। শীতের রাত, তাই আগুন পোয়াতে পোয়াতে একটু বেশি রাত হয়ে গিয়েছিল। হঠাৎ আমাদেরই গ্রামের এক যুবক এসে খবর দিল যে ভবেশের বাড়িতে নাকি দাউ দাউ করে আগুন জ্বলেছে। তা ওই খবরটা পেয়ে আর বসে থাকা যায় না, সবাই মিলে আমরা দৌড়ালাম সেখানে। কিন্তু যখনে গিয়ে পৌঁছালাম ততক্ষণে মোটামুটি গোটা বাড়ি প্রায় আগুনে একেবারে ভস্মীভূত। তারপর সবাই মিলে কোনো মতে আগুন নেভানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমাদের চোখের সামনে শেষ হয়ে গেল ওরা। এমনকি ওদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর যদিও পুলিশ গিয়ে সেখানে অনেক খোঁজাখুঁজি করে, তবে মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশও এক প্রকার হাল ছেড়ে দেয়। কিন্তু এরপর থেকেই দেখা দিল অদ্ভুত ঘটনা। 1 সপ্তাহ পর থেকে ওই এলাকার পাশ দিয়ে যাতায়াত করা সকলেই অভিযোগ করতে শুরু করে দেয় যে তারা রাতের অন্ধকারে নাকি কোনো ছায়া মূর্তি দেখেছে, নয়তোবা কোনো নূপুর অথবা কাঁচ ভাঙার শব্দ পেয়েছে। প্রথমে 1, 2, 3 করতে করতে প্রায় সকলেই এই অভিযোগ করতে থাকল। আমি অবশ্য নিজের চোখে কোনো কিছু না দেখলে খুব একটা বিশ্বাস করি না। সেই জন্য একদিন ঠিক করলাম রাতের অন্ধকারে ওই এলাকায় গিয়ে একবার পুরো ঘটনাটা নিজের চোখে দেখে আসবো। করলাম ঠিক তাই। একদিন রওনা দিলাম ওখানে, আর সেই রাতে গিয়ে আমি যা দেখলাম তা ভাবলে এখনো আমার গা শিউরে ওঠে। একটা গাছের ধারে দাঁড়িয়েছিলাম আমি। রাত তখন প্রায় 2টো হবে। কোনো কিছুই দেখতে পেলাম না। তাই সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে রাতের অন্ধকারে হয়তো সকলেই ভুল দেখেছে, কিংবা ভয়ের কারণে কোনো ছায়া মূর্তি কল্পনা করেছে সম্ভবত। এই সকল কথাই ভাবছি, হঠাৎ কানে এলো এক হালকা অথচ স্পষ্ট নুপুরের শব্দ, আর ঠিক তারপর একটা বাচ্চা মেয়ের হাসির আওয়াজ। তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এই আওয়াজ ছিল আমার চেনা। এই শব্দ আর কারো নয়, সেটা ওই বাচ্চা মেয়ে মায়ার।
তারপর হঠাৎ গোটা এলাকাটা যেন হাসিতে ছড়িয়ে পড়ল। নুপুরের শব্দ আর কাঁচ ভাঙার শব্দে কান পাতায় মুশকিল হয়ে গিয়েছিল। সেই রাতে কোনো মতে আমি পালিয়ে বাঁচতে পেরেছিলাম। তারপর থেকে আমি কেন অন্য কোনো গ্রামবাসীরা ওই এলাকা দিয়ে যেতে ভয় পায়। তুমি হয়তো এই ব্যাপারটা লক্ষ্য করেছো, তাই বলি যতদিন আছো একটু সাবধানে থেকো, কেমন? বৃদ্ধর মুখে এইসব কথা শুনে আমার লোমগুলো সব খাঁড়া হয়ে গিয়েছিল বললেও ভুল বলা হয়, কারণ আর যাই হোক গত রাতে আমিও তো সেই একই দৃশ্যের সাক্ষী থেকেছি। তবে এরপর সেখানে আর কথা বাড়াইনি। এরপর চায়ের দাম মিটিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতে মোটামুটি রাত হয়ে গেল। ঘড়িতে দেখলাম কাঁটা প্রায় 9টার ঘর ছুঁয়েছে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসলাম। খাবার পরিবেশন করে দিল রমেশ কাকা। তবে আজ ওই বৃদ্ধের মুখে যা শুনলাম তা আর ওকে জানানোর প্রয়োজন বোধ করলাম না। বললেই হয়তো গুজব বলে উড়িয়ে দেবে কিংবা কথা ঘুরিয়ে দেবে। কোনো মতে খাবার শেষ করে ঘরে এসে উপস্থিত হলাম। বেশ রাত হয়েছে। গতকালের মতোই হালকা ঝোড়ো হাওয়ার সাথে নামল বৃষ্টি। তবে আজ তার গতি বেশ ধীরে। জানলাটা দিয়ে একবার পাশের বাড়িটার দিকে লক্ষ্য করলাম। সে কি বিভৎস রূপ! দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। চায়ের দোকানে বৃদ্ধটার কথাগুলো মনে করছিলাম, হঠাৎ দেখলাম মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মায়ের নাম। ফোনটা ধরতেই পেলাম মায়ের রাগান্বিত আওয়াজ। সকালে যে সেই ফোন করলাম, তারপর আর একবার মনেও পড়লো না আমার কথা। আরে মা, কাজে ব্যস্ত ছিলাম, কি করি বলো। একটু আগেই ফিরে ডিনার করে এই ঘরে আসলাম। এত দেরি বাবু? তাহলে তো সেরকম কিছুই খাওয়া হয়নি রে। তা কাজটা ঠিক মতো মিটেছে তো? আরে চিন্তা করো না, কাজও মিটেছে আর খাওয়াও কমপ্লিট। তুমি বলো কেমন আছো, বাবা কেমন আছে? হ্যাঁ রে, আমরা ঠিকই আছি। শোন না, কবে ফিরবি ঠিক করলি? আশা করছি কাল বিকেলেই ফিরে পড়বো। কাজ এক প্রকার শেষই বলা চলে। তুমি বেশি চাপ নিও না। ফোনে বার্তালাপ হওয়ার পর মায়ের গলাটা একটু নিশ্চিন্ত শোনাল। এরপর টাটা বলে কাটলাম কলটা। আজ সারাদিনের ঘটনা প্রসঙ্গে মাকে আর কিচ্ছুটি জানালাম না। যাই, এরপর শুতে যাব বলে ঠিক করছি, হঠাৎ ঘটল এক আশ্চর্য ব্যাপার। আচমকা কিসের বসে জানি না ঠিক করলাম পাশের বাড়ির রহস্যের উদ্ঘাটন আমাকে করতেই হবে। কি কারণ তা আমি আজও উদ্ধার করতে পারিনি, তবে সেই মুহূর্তে মনের মধ্যে একটা আলাদা জেদ চেপে বসেছিল। বাড়িটার রহস্য কি, কিভাবে আগুন লাগলো সেখানে, কিংবা বাবা আর বাচ্চা মেয়েটির বা কি হলো, এমন অনেক প্রশ্ন ঘুরতে থাকলো মাথার ভিতর। যেমন ভাবনা তেমন কাজ। ধীর পায়ে বের হলাম বাড়ি থেকে, যাতে রমেশ কাকার ট্রেন না পায়। দরজা খুলে এবার আস্তে আস্তে যখন বাড়িটার সামনে এসে উপস্থিত হলাম, স্পষ্ট বুঝলাম পাটা আমার কাঁপছে। তবে ফেরার কথা মাথাতেই আনলাম। ঝিরঝিরে বৃষ্টি থেমে এবার আকাশটা বেশ পরিষ্কার দেখালো। কিছুটা আলোয় গেট খুলে ভিতরে প্রবেশ করলাম। পুরো বাড়িটা দুধারে গজিয়ে ওঠা কিছু গাছপালা লক্ষ্য করলাম। চারিধারে শান্ত পরিবেশকে মুহূর্তের মধ্যে ছাড়খাড় করে দূর হতে ভেসে আসলো কোনো এক শেয়ালের আওয়াজ। আশেপাশের পরিবেশ যেন একটু অদ্ভুত মায়ার সৃষ্টি করেছে। তবে বিচলিত না হয়ে যেই অগ্রসর হতে যাব, হঠাৎ মনে হলো পেছন দিয়ে একটা ছায়া চলে গেল। বুকটা যেন মুহূর্তের মধ্যে কেঁপে উঠলো আমার, কিন্তু না, কিছুই নেই। চারিদিকে নজর ঘুরিয়ে দেখলাম কোথাও কিছু নেই। আচ্ছা, তবে কি আমার মনের ভুল? আবার কিছুটা এগোতেই হঠাৎ নুপুরের শব্দ আসলো ভেসে। একবার, দুবার, তিনবার। কোনো রকম বাতাস ছাড়াও গাছগুলিও যেন নড়ে উঠল। তবে কিভাবে? তাহলে কি সত্যি এখানে রয়েছে কোনো অশরীরী? ভয় লাগলেও সেটাকে কিছুটা দমিয়েই এগোতে থাকলাম। নুপুরের শব্দ এখনো ভেসে আসছে। সেটাকে অনুসরণ করেই এবার বাড়িটার পেছনের দিকে গেলাম। পেছনের দিকটা অবশ্য বেশ অন্ধকার। বুকটা ক্রমশ ঢিপ ঢিপ করে চলেছে। মায়ের মুখটা একবার মনে পড়ল। এখান থেকে যদি প্রাণে বেঁচে না ফিরি। তবে বাড়ির এই দিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। মায়াবী পরিবেশে বাড়ির ভেতরকার এক নিশ্ছিদ্র প্রহরী যেন প্রতি মুহূর্তে নজর রেখে চলেছে আমার উপর। নুপুরের আওয়াজের পাশাপাশি এবার পাল্লা দিয়ে বেড়ে চলেছে কাঁচ ভাঙার শব্দ। দূর হতে শিয়ালের ভয়ার্তটা। তবে
একবার যখন এসেছি ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ছিল না। বাড়ির দক্ষিণ প্রান্ত বরাবর কোনো এক বাচ্চার হাসির শব্দ কানে আসতেই হঠাৎ মনে পড়ে গেল সেই বৃদ্ধের কথা। তবে কি এ সকল ঘটনার নেপথ্যে মায়া? বুকটা কেঁপে উঠল একবার। এর মাঝেই এবার সামনের দিক থেকে হালকা অথচ মায়াবী এক আলোর দেখা মিলতে সেই প্রান্ত বরাবরই যেই না আবার এগোতে যাব, পুনরায় একটা ছায়া লক্ষ্য করলাম। এগিয়ে গিয়ে বললাম, কে তুমি? কে? কোনো উত্তর এলো না। একটা গভীর নিস্তব্ধতা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। কয়েক মুহূর্ত পর আবার জিজ্ঞাসা করতে যাব, হঠাৎ বুঝলাম ছায়ামূর্তিটা এবার আমার দিকেই এগিয়ে আসছে। একটা মানুষের ছায়া ক্রমশ আমার দিকে এগোতে থাকলো। হাত পা সব এক মুহূর্তের জন্য ঠান্ডা হয়ে গেল আমার। বুঝলাম পেছনোর চেষ্টা করলেও পারছি না, সব চেষ্টাই হচ্ছে বৃথা। কোনো এক অদৃশ্য শক্তি যেন বেঁধে রেখেছে আমায়। এর মধ্যেই আরো খানিকটা এগিয়ে এলো সেই প্রতিকৃতি, কিন্তু এরপর যা দেখলাম তার জন্য এতটুকু প্রস্তুত ছিলাম না। মনটা শক্ত করে দেখিয়ে কি এ তো, তার মানে এসব খালি নাটক ছাড়া আর কিছুই নয়। ভয় কমিয়ে জলজান্ত সেই মানুষটির উদ্দেশ্যে এবার বললাম, আপনি আমার কথা শেষ হলো না। প্রত্যুত্তরে সে এবার বলে উঠল, দেখো বাবা, তোমাকে আমি যা বলবো তা যেন 5 কান না হয়। আমি ভবেশ মজুমদার, আমার মেয়েকে নিয়ে শান্তিতেই বসবাস করতাম এখানে। আমার স্ত্রী নিরুপমা চলে যাওয়ার পর কোনো দিন ওকে আমি মায়ের খামতি অনুভব করতে দিইনি। কিন্তু হঠাৎ এক ঝড়ের রাতে আমাদের জীবনে নেমে আসে অন্ধকার। এক শীতের সন্ধ্যায় আমি বেরিয়েছিলাম একটু বাজারে। সেই সুযোগে এলাকার কিছু ছেলে এসে দরজা ভেঙে ঢুকে পড়ে বাড়িতে, আর আমার মেয়ের দেহটাকে ছিন্ন ভিন্ন করে দেয় মুহূর্তে। এইটুকু বাচ্চার সঙ্গে পশুর মতো নির্যাতন চালায় ওরা। মায়াকে শেষ করে দেয় ওই নিষ্ঠুরগুলো। আমি যখন বাড়ি ফিরি এসব দেখে ভাবি, হায় কপাল, এ কি হয়ে গেল আমার সাথে। নিজেকে অসহায় পিতা অনুভব করতে থাকি প্রতি মুহূর্তে। নিজের মেয়েকে বাঁচাতে পারলাম না, নিরুপমাকে কি জবাব দেব আমি এবার? এসব ভেবে যখন মায়াকে কোলে নিয়ে কেঁদে চলেছিলাম, তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। হঠাৎই দেখি ওর হাতগুলো খানিক নড়ে ওঠে, অর্থাৎ মায়ার প্রাণ তখনও চলছিল। আসলে লোকগুলো ভেবেছিল ওরা ওকে মেরে ফেলবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি, বরং ভগবানের কৃপায় বেঁচে যায় আমার মেয়ে। এসব বলতে বলতে ভারী হয়ে আসে ভবেশবাবুর গলা। কিছুটা থামে সে, আবার বড় মুহূর্তে বলে চলে, বিশ্বাস করো, ওরা যদি জানতে পারতো যে আমার মেয়েটা বেঁচে আছে, ওকে মেরে দিত। তাই তারপর থেকে আমি এই নাটক চালিয়ে যাচ্ছি। সেদিন আমি ঘরের একটা প্রান্তে আগুন লাগানোর পরিকল্পনা করি, যাতে ওরা ভাবে যে আমি সকল কাণ্ড দেখে আত্মহত্যার পথ বেছে নিয়েছি। এরপর থেকে সকাল হলেই ঘরের মধ্যে বন্ধ থাকি, আর রাতে এসব নাটক, যাতে ভয়ে ওরা এই জায়গায় আসতে না পারে। তিনি আরো বলে চলেন, বাবু, আমি যা গরিব, অন্য কোথাও যেতে পারবো না, আর গেলেও ওরা আমাদের খুঁজে মেরে ফেলবে। এখান থেকে কিছু টাকায় জীবন কাটাচ্ছি, যদিও তোমাদের রমেশ কাকার সাহায্য ছাড়া এসব সম্ভব হতো না। সেদিন থেকে আজ পর্যন্ত ঘটা সব কটা ঘটনা সম্পর্কে অবগত উনি। ভদ্রলোক প্রতিদিন আমাদের প্রয়োজনীয় জিনিস বাড়িতে দিয়ে যায়, পাছে কেউ আসতে না পারে। এইটুকু বলে থামেন তিনি। আচ্ছা, ওই যুবকরা হঠাৎ আপনার মেয়ের সাথেই কেন এমন, না মানে কোনো রকম শত্রুতা কিংবা এমন কিছু? সত্যি বলতে, বিশেষ দিনটির কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। দুর্গা পুজো শুরু হওয়ার ঠিক 1 সপ্তাহ আগেকার কথা। এখানে বলে রাখা ভালো, এই যে আমাদের এই এলাকায় তোলা আদায় থেকে শুরু করে বেআইনি কর্মকাণ্ড হোক কিংবা সাধারণ মানুষের জীবন ব্যতিব্যস্ত করে তোলা
এমন কোনো কুকাজ নেই যাতে নাম জড়ায়নি ওই 4 যুবকের। সেই ধারা বজায় রেখেই বলপূর্বক চাঁদা আদায়ের দাবি নিয়ে এখানকার দরজায় কড়া নাড়ে ওই শয়তানের দল। সারা জীবন সৎপথে চলে এসেছি, কারো রক্তচক্ষুর সামনে নত হইনি। স্বভাবতই ওদের ওই অন্যায় আবদার মানার কোনো প্রশ্নই ছিল না আমার কাছে। কিন্তু সেখানেই বাঁধল বিপত্তি। চাঁদা না দেওয়ার দরুন পরবর্তীতে আমার আর আমার পরিবারের উপর নেমে আসতে থাকে একের পর এক বিপদ। প্রশাসনের নিকট অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। আর এরপর সেই ভয়ঙ্কর রাত। কয়েক মুহূর্ত চুপ থাকার পর আবার বলে চললেন ভদ্রলোক, তুমি এসব কাউকে বলো না বাবু, তাহলে আমি আর আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। এখানকার পুলিশ থেকে শুরু করে বড় মাপের লোকজন সকলের আশ্রয় বেরিয়ে চলেছে ওই নিষ্ঠুরগুলো সাহস। সেদিনকার ঘটনা সম্বন্ধেও সবকটা জানতো পুলিশ, তাই মামলাটি এক প্রকার ইচ্ছা করে বন্ধ করে দেয়। বলতে বলতে কেঁদে ফেললেন ভবেশবাবু। আমি বুঝলাম এই কারণেই আমার কাছ থেকে সবটা এড়িয়ে গিয়েছিল রমেশ কাকা। সেই মুহূর্তে দাঁড়িয়ে অসহায় পিতার কান্না দেখে খারাপ লাগলো। আমি তার কাঁধে হাত রেখে বলি, আপনি আমার সাথে আমার বাড়ি এসে থাকতে পারেন, কিংবা শহরের কোনো স্থানে। প্রত্যুত্তরে তিনি বলে ওঠেন, যদি ওরা তোমার বাড়ি খুঁজে চলে যায়, তোমার জীবনকে প্রতিকূলতায় ফেলতে দেব না বাবু। এহেন অবস্থাতে অন্যের কথা চিন্তা করতে পারা মানুষ আর কটাই বা পাওয়া যায়। ভেবে নিজেকে খুব অসহায় লাগলো। এ কি সমাজ! দোষীরা সম্মান নিয়ে চলে আর নিষ্পাপ নিপীড়িত শিশু অন্ধকারে পড়তে থাকে। আমরা সবকিছু দেখেও অন্ধ সেজে থাকি। হঠাৎই মুষলধারে বৃষ্টি চালু হয়। বৃষ্টির ফোঁটার মাঝে একভাবে দাঁড়িয়ে থাকে এক অসহায় পিতা। আর আমিও সাক্ষী থাকি এই বিরল ঘটনা, যা নিজেকে ভেতর থেকে ছিঁড়ে খেলেও কাউকে জানাতে পারা যায় না। কিন্তু সেই বৃষ্টি মাঝেই মনকে শক্ত করে নিয়ে কোনো এক অজানা শক্তির জোরে আমি এবার ভবেশবাবুকে বলি, আপনি আমার সঙ্গেই যাবেন। আমার বাড়িতে না থাকুন, কলকাতার কোনো এক বাড়িতে ভাড়া থাকবেন। এখানে আর কষ্ট করতে হবে না আপনাকে। কাল আমার ট্রেন, তাতে করেই রওনা দেব আমরা। হলেও ঠিক তাই। পরের দিন ট্রেনে করে আমি, ভবেশবাবু এবং তার ছোট্ট মেয়ে মায়া রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। যাওয়ার আগে রমেশ কাকাকে সবকিছু জানিয়ে গেলাম। সব শুনে রমেশ কাকা শুধু বলে, আমি এই কারণেই তোমার কাছে সব কিছু লুকিয়েছিলাম। আসলে আমি সব ঘটনাই জানতাম, আর তারপর থেকে শুরু হয় আমাদের এই নাটক। তোমরা সাবধানে যেও বাবু, সাবধানে যেও। এবার আসি বর্তমানের কথা। আজ মহালয়া। মাঝের এই সময় জুড়ে কলকাতার একটি ভাড়া বাড়িতে শান্তিতে বসবাস করে চলেছেন ভবেশবাবু ও তার মেয়ে। ভদ্রলোক সম্প্রতি একটি কাজও পেয়ে গিয়েছেন, ফলে সংসার টানতেও খুব একটা অসুবিধা হলো না। বলতে গেলে পুরনো পরিচয় ঝেড়ে ফেলে এক প্রকার নতুন পরিচয় নিয়েই বাঁচছে তারা। এতক্ষণে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ওই বাড়িতে দগ্ধ হয়ে মৃত্যু হওয়া ওই 4 যুবক কারা? আসলে মৃতেরা হলো এই নিষ্ঠুর যুবকের দল, যারা কোনো এক শীতের রাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল নিষ্পাপ শিশুটিকে। তবে কোনো পুলিশ প্রশাসন কিংবা গ্রামবাসীদের দ্বারা নয়, ওদের অপরাধের শাস্তি দিয়েছি আমরা। হ্যাঁ, আমরা। কলকাতা ফেরার আগের ওই রাতে মনের মধ্যে এক প্রকার চরমতম সিদ্ধান্ত নিয়ে নিই আমি। তারপর ভবেশবাবু আর রমেশ কাকাকে সঙ্গে নিয়েই করে ফেলি শুভ কাজটি। প্রথমে রমেশ কাকার এক চেনা যুবককে দিয়ে ওই 4 জনের কাছে খবর পাঠায় যে পুরো বাড়িটিতে এখনো বেঁচে রয়েছে সেই বাচ্চা মেয়েটি। আর এরপর সেই জালে পাও দেয় ওরা। সেই রাতে পুনরায় ওই বাড়িতে এসে উপস্থিত হয় 4 যুবকের দল, আর সেই মুহূর্তে আবারও সেখানে ধরানো হয় আগুন। আর তাতে জ্বলে পুড়ে দগ্ধ হয়ে মারা যায় অসুরদের দল। সেই সঙ্গে আগুনে পুড়ে যায় সকল পাপ। তার ঠিক 1 মাস পর গতকালই নাকি পুলিশ ওই 4 যুবকের মৃতদেহ শনাক্তকরণ করে, আর এদিন খবরের কাগজে প্রকাশিত হয় এই ঘটনাটি। দেহগুলি সম্পূর্ণ পুড়ে যাওয়ার কারণেই সম্ভবত শনাক্তকরণে বিলম্ব হয় পুলিশের। স্বভাবতই খবরের কাগজ দেখে ভবেশবাবু প্রথমেই ফোন করে আমাকে। এক্ষেত্রে নতুন একটা নাম্বার থেকে কল আসায় চিনতে অসুবিধায় হয়েছিল। সে যাই হোক, প্রথমে একটুখানি কেঁপে উঠেছিলাম, কারণ 4 যুবককে মারা তো আর কোনো রকম কম ঝুঁকির কাজ নয়।
তবু এটা বলতে হয় যে ওই মানুষরূপী পশুগুলিকে মেরে আমাদের কোনো আফসোস নেই। যখন পুলিশ থেকে শুরু করে আইন ব্যবস্থাও দোষীদের শাস্তি দিতে পিছোপা হয়, তখন মাঝে মধ্যে অস্ত্র তুলে নিতে হয় নিজের হাতে, যে অস্ত্র দিয়ে সহজেই বধ করা যায় অসুরদের, ঠিক যেমনভাবে মা দুর্গা বধ করেন মহিষাসুরকে। শুনছিলেন লেখক সায়ন দাসের কলমে নির্জন বাড়ির পথে। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।